আচ্ছা, আজকে ক্লাস 8। হ্যাঁ, দেখা ও, তাহলে আপনার বাদ গেছে দুইটা, তিনটা। একটু দেখে নিন, এক্সএমএল এই এখানে সাজানোই আছে। হ্যাঁ, আমার ইয়েতে সাজানোই আছে। যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি জব করেন কোথায়? বেজ, মিরপুর 10। যদি কোনো ইস্যু মনে হয় আমাকে একটু জানিয়েন। মাসুদ ভাই, হ্যাঁ মাসুদ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই, সব ঠিক আছে তো? ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম। আচ্ছা, ওই সাইটটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, সাইটের নাম হচ্ছে আপনার টুকানা ইডুটেক। টুকানা ইডুটেক, হ্যাঁ। ইয়ে নিয়েছে ইডুটেক থেকে, কি ওটা ফরওয়ার্ড? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইডুটেক। হ্যাঁ, না, আচ্ছা, ইয়ে করা হয়েছে, রিডেট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশিন, হ্যাঁ, আমি ওই ইয়েতে লেখা আছে, দেখবেন ওই ইয়েতে লেখা আছে দুইটা, যে এক্সএমএল এমন এক ধরনের ডেটা ফরম্যাট, হ্যাঁ, এমন ধরনের ডেটাকে সে স্টোর করে যা মেশিন রিডেবল প্লাস হিউম্যান রিডেবল, বোথ। মেশিন, হ্যাঁ, মানে অনেকগুলো আছে, আরএসএস স্পিড, সোয়াপ, ডব্লিউএসডিএল, হ্যাঁ, অনেক রকম ব্যাপার আছে। তো এই আজকে কিছু জিনিস দেখবো আমরা। তো আজকে লেসনের মেন অবজেক্টিভ হলো যে গত ক্লাসে আমরা যা দেখেছিলাম এক্সএমএল কিভাবে ব্যবহার করছি আমরা রিয়েল লাইফে। হ্যাঁ, আজকে আমরা দেখব যে এগুলো সার্ভার এবং ক্লায়েন্ট কনসেপ্টে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কিভাবে এক্সএমএল আমরা ব্যবহার করব। তার প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম এক্সএমএল এর বেসিক সিনট্যাক্স গুলো, যে এক্সএমএল আসলে কিভাবে লিখতে হয়। দ্বিতীয় ক্লাসে আমরা দেখলাম যে এই এক্সএমএল গুলোকে কিভাবে পার্স করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব যে এই এক্সএমএল গুলোকে সার্ভার এবং ক্লায়েন্ট, বা ক্লায়েন্ট এবং সার্ভার, একটাকে যদি আমরা ক্লায়েন্ট ধরি আর একটাকে যদি আমরা সার্ভার ধরি, সার্ভার মেশিনে যদি আমার কিছু এক্সএমএল ডাটা থাকে, তাহলে ক্লায়েন্ট মেশিন থেকে ওই ডাটাগুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো দুইটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা জায়গায় আছে, অথবা একই জায়গায় হোস্ট করা আছে, বাট দুটো অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কিভাবে ইন্টারঅপারেবিলিটি সেট করতে পারি থ্রু এই টেকনোলজি, কি সোয়াপ, ডব্লিউএসডিএল, আরেকটা কি জেসন। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আজকে মূলত সোয়াপ আর ইয়েটা দেখবো আর কি, ডব্লিউএসডিএলটা দেখবো, জেসনটা আজকে দেখবো না, নেক্সট ক্লাসে আমরা দেখবো। তো সোয়াপের এখানে আমরা যে জিনিসগুলো দেখবো, যে একটা সোয়াপ কিভাবে লিখতে হয়, সব কাকে বলে, হ্যাঁ, কিভাবে এর মধ্যে ডাটা স্টোর করছে, কিভাবে আমরা এগুলোকে পাস করব, এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। অন্যভাবে ডব্লিউএসডিএলটা কি, কিভাবে কাজ করছে, দুটার মধ্যে আসলে বেসিক পার্থক্য কি, কেন ব্যবহার করব, এই বিষয়গুলো আজকে দেখব। নেক্সট আমরা হয়তো জেসনটা এবং পরের যে টপিক সেগুলো দেখব। তো এটাতে যাওয়ার আগে আপনাদের একটা এক্সাম্পল আগে দেখাই, একটা রিয়েল টাইম এক্সাম্পল নিয়ে আলোচনা করি, ফলে এই জিনিসটা আপনাদের বোঝা সহজ হবে। এটা অ্যাপ্লিকেশন 1 আর এটা অ্যাপ্লিকেশন 2। সোয়াপ আর রেস্ট কি দুটো একটা একটা সাবস্টিটিউট? না, দুটো আলাদা, দুটো আলাদা জিনিস, বাট অবজেক্টিভটা কাছাকাছি আর কি। এটার যে ড্রব্যাক গুলো আছে ওইটাকে মানে ওভারকাম করছে, বেশ কিছু ওভারকাম করেছে। আসলে আমরা অনেক সময় বলে থাকি যে এই দুটার মধ্যে কোর ডিফারেন্স কি,
ডিফারেন্স ওভাবে নিয়ে আসা যাবে না, খুব ডিফারেন্স ডেফিনেটলি আছে, হ্যাঁ, বাট প্যাটার্নটাই আলাদা। একটা হলো যে আপনার ডাটার প্রেজেন্টেশন এবং এক্সএমএল ডাটাকে এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হচ্ছে, আর একটা হলো যে আপনার আর্কিটেকচারাল প্যাটার্ন, আর্কিটেকচারাল স্টাইল, হ্যাঁ, দুটো আলাদা। যেটাকে আমরা বলছি যে কনসেপ্টটা ক্লিয়ার না, একটু ভাষা ভাষা, তাই তো? ক্লিয়ার রেস্টে দেখাবো, যে এখন যেটা দেখাচ্ছি না, রেস্ট দেখাবো, রেস্ট ক্লিয়ার হলে ওটা ধরুন যে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্সাম্পলও নিচে সেট করেছি, দেখাবো। তো হয়তো কোড দেখাতে পারবো না এই মুহূর্তে, কারণ আমি তো মেশিন আনি না, আর কোড আমার লেখা আছে জাভাতে। কোড কিন্তু লাগবে, কোড দেখাবো, কোড আমাদের কোড দেখাবো আপনাদের নেক্সট ডেতে। রেসের উপরে ছোট একটা এক্সাম্পল রেস্টে এক্সিকিউট করব, রেস্ট এবং সোপ থেকে সবাই যদি একটু জাস্ট সোপের দেখাবো, সোপের আজকে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো আর কি। আচ্ছা, ধরেন এই দুটো অ্যাপ্লিকেশন, একটা হলো সার্ভার আর একটা হলো ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসছে সার্ভারের কাছে, যে রিকোয়েস্টটা করা হয়েছে একটা এক্সএমএল ফরম্যাটে রিকোয়েস্টটা করা হয়েছে, এক্সএমএল। ওকে, এই এক্সএমএল ফরম্যাটে কি আছে? ধরেন রেজাল্ট কি, এসএসসি, আর উপরে নিচে অনেক কিছু আছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট এলিমেন্টের নাম কি? রেজাল্ট। যখন রিকোয়েস্ট করবে ক্লায়েন্ট হিসেবে কার কাছে? সার্ভারের কাছে। সার্ভারের কাছে এই রেজাল্টকে পার্স করার কোড লেখা আছে। ওকে, সার্ভার কি করবে? এই রেজাল্ট এলিমেন্টটাকে যখন পাবে, অ্যাজ এ ফাংশন হিসেবে সেটাকে এক্সিকিউট করে রেজাল্টের যে রেসপন্স হবে, সেই রেসপন্সটা এইখান থেকে একটা এক্সএমএল আকারে পাঠিয়ে দিবে। কি দেবে? রেজাল্ট 5.00। ওকে, তাহলে রেসপন্সটা কি হলো? রেসপন্স যেটা হলো সেটাও একটা জেসন হইলো, সরি এক্সএমএল হইলো। ক্লিয়ার তো এই ব্যাপারটুকু? ধরেন একটা অ্যাপ্লিকেশন, অথবা একটা সার্ভার, একটা সার্ভার, অথবা এটা একটা সার্ভার, এটা একটা ক্লায়েন্ট, দুটো আলাদা আলাদা জায়গায় আছে, বাট সে কিছু ইনফরমেশন চাচ্ছে, সেই ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করবে এক্সএমএল ফরম্যাটে। ওকে, এখন সোয়াপ টেকনোলজি দিয়ে আমরা এই কাজটা করতে পারি। সোয়াপ বেসিক্যালি যে কাজটা করছে, আপনার এক্সএমএল ফাইলগুলো নিয়ে সে ডিল করছে, এক্সএমএল নিয়ে মূলত ডিল করছে সে। ওকে, সোয়াপের পুরো অ্যাপ্লিকেশন কি না আসছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। ও একটা আপনাদের জন্য আরো তো সহজ প্রোটোকল মেনটেন করেছে, কাজ করে আর কি। হ্যাঁ, এইচটিটিপি। ওকে, তো এখন আপনাদের একটা লাইভ এক্সাম্পল দেখাবো। এই এক্সাম্পলটা ঠিক এইভাবে কাজ করছে। সবটা হচ্ছে প্রপার রেস্টের মেইন ডিফারেন্স হলো যে এ এক্সএমএল নিয়ে কাজ করছে, আর এ অ্যাকচুয়ালি ক্লায়েন্ট সার্ভার একটা প্যাটার্ন বা একটা প্রোটোকল ফলো করছে। হ্যাঁ, প্রিডিফাইন একটা প্রোটোকল ফলো করছে সব। আর রেস্ট এপিআইটা হলো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। হ্যাঁ, রেস্টফুল এপিআই। হ্যাঁ, ওইটা আসলে একটা আর্কিটেকচার প্যাটার্ন দিচ্ছে। হ্যাঁ, এটা বিভিন্ন মেশিনের ক্ষেত্রে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনি লিখতে পারেন। আর এক্সএমএল এর ক্ষেত্রে সেটা একটা প্রিডিফাইন্ড স্ট্রাকচার বা সোয়াপ একটা প্রিডিফাইন্ড স্ট্রাকচার দিচ্ছে, সেই স্ট্রাকচার আপনাকে কাজ করতে হবে। না, বলা হয়েছে যে সে এক্সএমএল ফাইলে কাজ করে। আর রেস্টে তো আপনি ডিফারেন্ট ইয়ে নিয়ে কাজ করতে পারবেন। মূলত এটাও ডিফারেন্ট ইয়ে না, এটা আসলে তার মেজর পার্থক্য না। পার্থক্যটা হলো যে একটা হলো আর্কিটেকচারাল প্যাটার্ন। এবং আর্কিটেকচারাল প্যাটার্নটা কি সেটা এখন বুঝবেন না, আমি হয়তো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন বা কোড দেখালে বুঝতে পারবেন। তাহলে সোয়াপের ইয়েটা হলো, ফুল মিনিংটা হলো সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। খেয়াল করেন লেখা আছে ইট ইজ দ্য এক্সএমএল বেসড প্রোটোকল ফর অ্যাক্সেসিং ওয়েব সার্ভিসেস। স্পেসিফিক করে বলে দেওয়া আছে। হ্যাঁ, এটা W3 রিকমেন্ডেশন। W3 কি আমরা তো জানি, ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়াম, যারা কিনা এই ওয়েবের এই ট্যাগগুলো বা এই বিষয়গুলো যারা ফিক্স করে দেয়।
এরপর SWAP is a XML protocol. It is platform independent and language independent. By using SWAP, you will able to interact with other programming language বা application. Advantage কি? সিকিউরিটির ক্ষেত্রে SWAP defines its own security with WS security. WS securityটা আমি কাজ করি নাই কখনো, হ্যাঁ, হয়তো একটু ভালো করে দেখতে হবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি আছে। আর ডিসঅ্যাডভান্টেজ হলো এটা যেহেতু XML নিয়ে কাজ করে, তো এটা ডেটা ট্রান্সমিশনে স্পিড কম, স্লো। আর এটাই আসলে মেন পার্থক্য আর কি, XML এবং জেসন বা জেসনের সাথে যদি XML কে কম্পেয়ার করি আমরা যদি প্রথম দিন আমরা বলেছিলাম আর কি যে এটা একটু স্লো রাদার দ্যান জেসন। তাহলে মোটামুটি একটু ধারণা আমরা পেলাম যে আসলে SWAP XML বেসড প্রোটোকল, যা দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে ডাটা আদান প্রদানে হেল্প করে। ওয়েব সার্ভিসেস বিভিন্ন সার্ভার দেখে ওয়েব সার্ভিসেস এর মধ্যে রেজিস্টার কথা বলে সব সবের কথা। হ্যাঁ, এই সফটওয়্যার হলো যে বলছে যে ওয়েব সার্ভিসেস, এটাতে আপনি সার্ভিস বানাতে পারবেন। কিভাবে বানাবেন? এই যে আমি এখানে যেটা দেখালাম আর কি, যে আপনি এমন একটা সার্ভিস বানায় রেখেছেন, ওই সার্ভিসকে কি দিয়ে কল করবে? ওই রেজাল্ট দিয়ে কল করবে। রেজাল্টের সামনে পিছনে অনেক কিছু এই সোয়াপের আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচার ফলো করবে। হ্যাঁ, আপনি এখানে একটা রেস্ট সার্ভিস বানায় একটা ওয়েব সার্ভিস বানাইলেন, যে ওয়েব সার্ভিসকে কল করবে এইখান থেকে। ওকে, এখন আমি জেসনের একটা দেখাচ্ছি, রেস্টের একটা এক্সাম্পল দেখাচ্ছি, যাতে আপনারা বুঝেন যে আসলে কিভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, সব কি এক্সাম্পল বেসড না অন্য কোনো XML হ্যাঁ, এস এপি ও না 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 না, ওটা তো আলাদা। হ্যাঁ, এটা সলভ করা। আচ্ছা, একটা এক্সাম্পল দেখাই আপনাদের। এক্সাম্পলটা হলো ঠিক এরকম, যে এটা আমার একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমি ইন্টারফেস থেকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো ডেটা আছে, একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে আমার একটা টেবিলে ধরেন ডেটা আছে। এখন আমি রিকোয়েস্ট করছি এই টেবিলের ডাটাগুলোকে জেসন ফরম্যাটে দিতে বা XML ফরম্যাটে দিতে, আমি রিকোয়েস্ট করছি। তাহলে রিকোয়েস্ট আমার কি? রিকোয়েস্ট আপনার রেস্ট এপিআই ফরম্যাটে। রেসপন্স আমার কি? রেসপন্স কি করবে? সে জেসন। কিভাবে করবে দেখেন। রেস্ট কি অ্যাকচুয়ালি রেস্ট কি, তাই তো? সেটা একটু বড় করে আচ্ছা, এটা হলো পিএসপি ম্যানুয়াল, অর্থাৎ সোয়াপের একদম ফুল সিলেবাস এখানে দেওয়া আছে। সোয়াপ থেকে যদি একটা প্রশ্ন হয় আপনার এখান থেকে হবে, এটা নিশ্চিত। কি জাতীয় প্রশ্ন হবে? এখানে এই যে বিভিন্ন রকম ফাংশন আছে, সোয়াপের কিছু ক্লায়েন্ট আছে, সার্ভার আছে। ক্লায়েন্ট কি সার্ভার কি আমি অলরেডি আপনারা জানেনই, মোটামুটি আমি বললামও, সেই জিনিসগুলো এখন দেখব। তো এখানে এই ফাংশন, সার্ভার, ফল্ট, রেসপন্স, হেডার মেডার যা আছে, এই বিষয়গুলো আমরা দেখব। তার আগে আমরা একটু ঘুরে আসি একটা লাইভ এক্সাম্পল থেকে। হ্যাঁ, লাইভ এক্সাম্পলটা এই সাইড পয়েন্টটা খুব চমৎকার করে দিয়ে দেওয়া আছে। বাসায় গিয়ে ডেফিনেটলি আপনারা প্র্যাকটিস করবেন। দেখা যায়? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এক্স্যাক্টলি এই কথাগুলো দেখবেন যে এর মধ্যে লেখা আছে, এবং আমার কথার মধ্যে সাদৃশ্য খুঁজে পাবেন আর কি এখান থেকে। As application developers, the ability to develop software and services for a wide range of platform is necessary skill, but not everyone uses the same language or platform. And
রাইটিং কোড টু সাপোর্ট দেম অল ইজ নট ফিজিবল। অর্থাৎ ব্যাপারটা হলো এমন যে আমার একটা জাভাতে করা আছে, একটা পিএসপিতে, আমি জীবনও জাভার কোড করি নাই, হ্যাঁ, বা আমি জীবনে পিএসপির কোড করি নাই, বাট ওই অ্যাপ্লিকেশন থেকে জাভার তৈরি করা অ্যাপ্লিকেশন থেকে আমার কোড করা মানে আমার ডাটা দরকার, হ্যাঁ, তাহলে ওয়েব সার্ভিসের মাধ্যমে খুব ইজিলি আমরা সেই ডাটাগুলো পেয়ে যাই, বা আরেকটা অ্যাপ্লিকেশনে পাঠানো দরকার, খুব ইজিলি সেটাতে পাঠাতে পারি, যদিও আমার ওই অ্যাপ্লিকেশনের টেকনোলজি আমার জানা নেই, বাট ওই অ্যাপ্লিকেশন কিভাবে ডাটা ফরম্যাটকে অ্যাকসেপ্ট করে সেই জিনিসটা আমার জানা আছে কিসের মাধ্যমে, এই রেস্ট এপিআই বা এপিআই এর মাধ্যমে, অথবা ওয়েব কোন একটা সার্ভিসের মাধ্যমে। ওকে, তো এই পুরো কাজটা হয় একটা রিমোট প্রসিডিউর কল করার মাধ্যমে, হ্যাঁ, যাকে আমরা বলছি আরপিসি, রিমোট প্রসিডিউর কল। এটা বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম হয়, যেমন যা ইয়েতে এসএপিতে নাম শুনেছেন তো, এসএপি না, এসএপি নাম শুনেছেন, একটা ইআরপি সিস্টেম, তাই না, জানেন ভাইয়া? হ্যাঁ, না, এসএপি একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইআরপি সিস্টেম, অনেক রকম ইআরপি সিস্টেম আছে, ওরাকলের ইআরপি আছে, এসএপির ইআরপি আছে, আর অনেক ধরনের ইআরপি আছে। তো তার মধ্যে এসএপি ইআরপিটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড়, 43 বছর বয়স এসএপি ইআরপির। হ্যাঁ, প্রথমে এটা তৈরি করা হয়েছিল একটা ইনভেন্টরি সফটওয়্যার। স্ট্যাটিস্টিক্স না ঠিক, আমি বলছি আর কি, সংক্ষেপে বলছি, বলতে গেলে তো অনেক কথা বলা লাগবে এদিকে। হ্যাঁ, ইআরপি এটা জার্মান কোম্পানি, নাম হলো এসএপি। হ্যাঁ, তারা কি করলেন, একটা ইনভেন্টরি সফটওয়্যার বানাইছিলেন বহু আগে, 1973 সালের দিকে। হ্যাঁ, সেই ইনভেন্টরি সফটওয়্যার, তারপর তারা অ্যাকাউন্ট সফটওয়্যার বানিয়েছেন, এভাবে কয়েকটা সফটওয়্যার আলাদা আলাদা করে তারা তৈরি করেছিলেন। তৈরি করার পরে দেখলেন যে আসলে ইনভেন্টরির সাথে অ্যাকাউন্টের সাথে এইচআর, মানে এইচআর এ কি সেখানে পেরোল থাকে, তাই না, সবাই জানেন সেটা, এগুলো কি ইন্টিগ্রেশন আছে, এর সাথে আবার সেলসের সাথে আবার ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, এরকম আলাদা আলাদা পার্ট আছে। আর এই পুরোগুলোকে ম্যানেজ করার জন্য আমার ধরেন নেটওয়ার্কিং এর কিছু পার্ট আছে। হ্যাঁ, কারণ আপনার একটা কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টকে টার্গেট করে বিভিন্ন সফটওয়্যার আপনি বানাইছেন, 5টা সফটওয়্যার আছে, এই 5টা সফটওয়্যার আলাদা আলাদাভাবে তৈরি করা আছে। এই 5টা সফটওয়্যার আলাদাভাবে তৈরি না করে যদি সফটওয়্যারটাকে ইন্টিগ্রেটেড অবস্থায় যদি তৈরি করতেন, তাহলে কি হতো, একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যার কাজ করতো বা মডিউলের সাথে কাজ করতো, অর্থাৎ আলাদাভাবে না করে একটা সফটওয়্যারের মাধ্যমে যখন আপনার পুরো কোম্পানির কাজগুলোকে করছেন, তখন তাকে বলা হচ্ছে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন। আর ইআরপিটা হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি রিসোর্স প্ল্যানিং, অর্থাৎ একটা কোম্পানির সমস্ত অ্যাক্টিভিটিসগুলোকে একটা প্ল্যাটফর্মে, ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়াটাই হচ্ছে ইআরপি সিস্টেম। তো এসএপি ইআরপি হলো অনেক বড় একটা সিস্টেম, যেটা কিনা ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো সফটওয়্যার এবং পুরনো কোম্পানি, জার্মান কোম্পানি, তারা কিনা ওয়ার্ল্ডে হাজার হাজার ক্লায়েন্ট তাদের আছে, এবং এই সফটওয়্যারের অনেক মূল্য, ধরেন 4-5 কোটি টাকার নিচে আপনি সর্বনিম্ন আর কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশন 4-5 কোটি টাকার নিচে। হ্যাঁ, আর কেউ যদি জানে তার চাকরির অভাব নেই। যদিও আমি 1 বছর এসএপিতে কাজ করেছি, একবার এসএপির পরে আমি কাজ করেছি আর কি বসুন্ধরাতে। তো ওই এসএপির ভিতরে আলাদা ল্যাঙ্গুয়েজ, আলাদা ডেটাবেস। তো যে ল্যাঙ্গুয়েজ এসএপিতে কাজ করে সেটাকে বলে অ্যাবাপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো অ্যাবাপ প্রসিডিউরালও আছে, আবার অবজেক্ট ওরিয়েন্টেডও আছে। তো আমি একটা কাজ করেছিলাম অ্যাবাপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং পিএসপি দিয়ে, এদের একটা এপিআই আছে, ওটাকে বলা হয় আরএফসি, রিমোট ফাংশন কল, আর এটা হলো আরপিসি, আপনারা যেটা দেখছেন রিমোট প্রসিডিউর কল। রিমোট ফাংশন কলের মাধ্যমে এসএপি ডেটাবেস থেকে পার্টিকুলার কিছু ডাটা, যেমন সেলসের, আজকে সারাদিন সেলসের ইনফরমেশন আমি নিয়ে আসলাম, এরপর আমি সেখান থেকে ইনভেন্টরি ইনফরমেশন নিয়ে আসলাম, আমি এইচআর এর ইনফরমেশন নিয়ে আসলাম, নতুন আজকে কারা কারা জয়েন করলেন, বা কারা কারা আজকে কোম্পানিতে প্রেজেন্ট ছিলেন, কোন ইন্ডাস্ট্রিতে কারা কারা আজকে অ্যাবসেন্ট ছিলেন, সেই ইনফরমেশনগুলো আমি নিয়ে আসলাম কি একটা এপিআই এর মাধ্যমে, একটা রিমোট ফাংশন কলের মাধ্যমে। ওই আলাদা সফটওয়্যার থেকে আমি বের করে নিয়ে আসলাম ডাটাগুলো, এনে কি করলাম, লোকাল আমার মাইএসকিউএল আমি সেগুলো স্টোর করলাম, মাইএসকিউএল স্টোর করে সেখান থেকে একটা বিআই বানালাম। বিআই কি কাজ করে, বিজনেস ইন্টেলিজেন্স, নাম শুনেছেন? বিজনেস ইন্টেলিজেন্স যে কাজটা করে সেটা হলো যে এই ডাটার উপর ভিত্তি করে সে অনেক কিছু গ্রাফ তৈরি করে দেয়। হ্যাঁ, যে গ্রাফগুলো আমাকে রিয়েল টাইমে ইনফরমেশন দেবে, আমাকে ফোরকাস্ট করে দেবে, যে ওটা আবার আলাদা কনসেপ্ট, বিআই, বিও, বিডব্লিউ, এগুলো আলাদা কনসেপ্ট।
সেখান থেকে আমি ডিসিশন মেকিং এর পর্যাপ্ত তথ্য পাই। ওকে, তো ধরেন কি কাজ করেছিলাম, আলাদা জায়গায় আলাদা অ্যাপ্লিকেশন, ইআরপি বিরাট একটা অ্যাপ্লিকেশন, সেখানে প্রতিদিন হাজার হাজার ডেটা ঢুকছে, হাজার হাজার ট্রানজেকশন হচ্ছে। ওই ট্রানজেকশনগুলোকে রিমোট ফাংশন কল করে, হ্যাঁ, এপিআই কল করে আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছিলাম, এনে সেখানে ড্যাশবোর্ড বানিয়েছিলাম, বা এখনো চলছে আর কি বসুন্ধরায় সেটা, বুঝতে পারছেন? তাহলে ওইটাও কি, সেখানেও এক ধরনের এপিআই কল করা হয়েছিল, এটা ফাংশন কল করা হয়েছিল, প্রসিডিউর কল করা হয়েছিল। ঠিক এখানেও তাই, যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যখন আমরা কমিউনিকেশন করব তখন রিকোয়েস্ট এবং সেটা রেসপেক্টে যে রেসপন্স, সেই রেসপন্সটা কীরকম হবে সেই প্যাটার্নটা বলে দিতে হয়। তো এই যে বহু আছে, প্রায় এখন হয়ে গেছে 2013 পর্যন্ত ছিল 58টা কোম্পানি, এখন প্রায় 78-80টার মতো কোম্পানি হয়ে গেছে। হ্যাঁ, আমি পার্সোনালিও এসএপি নিয়ে কাজ করি, আইসিটি ডিভিশনের সাথে কাজ করছি। বিশেষ করে ধরেন 2015-এ আমরা একটা ব্যাচ বের করেছিলাম 200 জন এসএপি প্রফেশনাল তৈরি করার। হ্যাঁ, তো ওই ব্যাচটা বের করার আমি কাজ করেছিলাম মূলত আইসিটি ডিভিশন থেকে ইয়ে করা, ওটা মার্স সলিউশন প্রজেক্টটা পেয়েছিল আর কি। তো মার্স সলিউশনের সাথে আমি কাজ করেছি আর কি। ওকে, আবারও চেষ্টা চলছে 1000 স্টুডেন্টের এসএপি ট্রেনিংটা বের করার জন্য, আমি কাজ করছি আইসিটি ডিভিশনের সঙ্গে। হ্যাঁ, একটু ইয়ে রাখেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ, আচ্ছা, এসিআইপি যেটা, এসিআই ওটা আলাদা আলাদা জিনিস। এটা এটা এসএপি জিনিসটা আলাদা। আচ্ছা চলেন আমরা মেন ইয়েতে ফিরে যাই। এই পর্যন্ত যা বুঝছি অনেক থিওরিটিক্যাল জিনিস আমরা দেখলাম, প্র্যাকটিক্যাল জিনিস দেখলাম। এবার আমরা একটু দেখবো যে সোয়াপ, অর্থাৎ যেভাবে আমরা ডাটা এক্সচেঞ্জ করব সেটার ফরম্যাটটা কি, সেখানে কোন ফরম্যাট প্রিডিফাইন, আগে বলেছিলাম কি প্রিডিফাইন ফরম্যাট, তাই না? তার প্রিডিফাইন ফরম্যাটটা কীরকম, সেখানে কি থাকবে? প্রথমে এক্সএমএল এর ডিক্লারেশন, তারপরে সোয়াপের এলিয়াসের মতো আমরা ইয়ে কি দেখেছিলাম, নেম স্পেস দেখেছিলাম না? আচ্ছা, এরপরে প্রথম যে এলিমেন্টটা থাকে সেটা হলো আপনার এনভেলপ। হ্যাঁ, এরপরে যে পার্টগুলো থাকে এগুলো হলো আপনার ডেটা ফরম্যাট, ডেটা ইনপুটিং, এগুলোর জন্য W3 রিকমান্ডেড। হ্যাঁ, যেটা কিনা আমরা কি করেছিলাম, যে এই যে ক্যাসকেডিং স্টাইল শিটটা আমরা ইয়ে করেছিলাম না, ইম্পোর্ট করেছিলাম, এখানে নেম স্পেস দিয়ে সেই জিনিসটা করা হয়েছে। নেম স্পেস কি, সোয়াপ। মেন স্ট্রাকচারটা শুরু হয় হলো এখান থেকে, অর্থাৎ একদম কমন। এরপরে কি হেডার থাকে, তারপরে থাকে হলো বডি। বডিতে আবার দুইটা পার্ট, বডিতে আমার মেসেজ থাকতে পারে, যে মেসেজটা আমি কি করব, ট্রান্সমিট করব, হ্যাঁ, বা ট্রান্সফার করব। আর একটা ইয়ে থাকবে, সেটা হলো যে ফল্ট, এরর হ্যান্ডেলিং এর জন্য। কোনো যদি এরর হয় তাহলে সেই এররটা হ্যান্ডেল করবে বডির মধ্যে। এইটা ম্যান্ডেটরি, বডিটা ম্যান্ডেটরি, উপরের এনভেলপ এটাও ম্যান্ডেটরি, বাট হেডারটা অপশনাল। স্ট্রাকচার ক্লিয়ার? এই স্ট্রাকচারটা আমরা কি করব, ধরেন এই স্ট্রাকচারে আমার এক জায়গায় ডাটা আমার আছে, ওই ডেটা থেকে আমি আরেকটা স্ট্রাকচারে রিকোয়েস্ট করব, যেটা আমরা ওখানে দেখলাম এপিআইতে যে রিকোয়েস্টটা করেছিলাম, এই স্ট্রাকচার থেকে ডাটাটা রিটার্ন করবে। এটা আমরা দেখবো এখন। হ্যাঁ, ক্লিয়ার? ধরেন এই ইয়েটা, হ্যাঁ, আরে বাবা, এই ফরম্যাট আছে এখানে, এই ফরম্যাটে বডির মধ্যে আমার ডেটা আছে, ধরেন বডির মধ্যে ডেটা আছে, এইটা সার্ভার হিসাবে ধরলাম, সার্ভার। এর মধ্যে এই এক্সএমএল কোডটুকু করা আছে, এক্সএমএল কোডটুকু করা আছে, এর মধ্যে কিছু মেসেজ আছে। ওকে, এখন আমি ক্লায়েন্ট, আমাকে এখন একটা কোড লিখতে হবে। আমি এখানে একটা এক্সএমএল কোড লিখব, কিছু লাইব্রেরি দিয়ে, যেমন রেস্ট এপিআই এর মতো অনেক লাইব্রেরি ইউজ করতে হয়, এখানে ধরেন একটা এক্সটার্নাল কিছু লাইব্রেরি হেল্প নিয়ে, সোয়াপের নিজস্ব কিছু এবং এক্সটার্নাল কিছু লাইব্রেরি হেল্প নিয়ে আমরা রিকোয়েস্ট করব এই সার্ভারকে, এই পেজকে। ধরেন দুটো পেজ আলাদা আলাদা, একটা সার্ভার একটা ক্লায়েন্ট। ক্লায়েন্ট থেকে সার্ভারে, অর্থাৎ সার্ভারে ধরেন কিছু প্রোডাক্টের লিস্ট আছে, কিছু প্রোডাক্টের লিস্ট আছে, আমি একটা প্রোডাক্টের
ডিটেল জানতে চাই, তাহলে আমি রিকোয়েস্ট করবো কই থেকে, ক্লায়েন্ট থেকে, এই পেজ থেকে। ওকে, এ আমাকে কি করবে, একটা রেসপন্স দেবে, যা রিকোয়েস্ট করবে সেটার রেসপেক্টে রেসপন্স দেবে। কোনটা, ওই ফরম্যাট থেকে, যে ফরম্যাট এখন দেখছেন। এতটুকু ক্লিয়ার? এক্সাম্পল দেখলে এখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমি রান করে দেখাচ্ছি। এখানে এই জিনিসগুলো বলা হয়েছে যে এনভেলপ ইজ ম্যান্ডেটরি বাট হেডার অপশনাল, বডির মধ্যে আমার মেসেজটা থাকবে, আর ফল্ট ম্যানেজমেন্টটা এটা হলো, এটা অপশনাল, এটা হলো ইউরো হ্যান্ডেলিং এর জন্য আমরা ব্যবহার করছি। দেখেন এখানে একটা রিয়েল এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সএমএল যার মধ্যে কিছু তথ্য আছে। কি তথ্য আছে? ধরেন ডেটাবেজে নাই, তথ্যটা আছে কোথায়, বা ডেটাবেজে আছে, আপনি সেটাকে প্রসেস করে রেখেছেন কি এক্সএমএল এর মধ্যে কি তথ্য আছে, স্টকের নেম, স্টক নেমটা কি আইবিএম, হ্যাঁ, আর এখান থেকে আমি পাস করতেছি কি স্টক প্রাইস। ওকে, এতটুকু বোঝেন। ধরেন আমার তো এটা জেনারেল ডিক্লারেশন, হ্যাঁ, ম্যান্ডেটরি। বডির মধ্যে আমার কি আছে, গেট স্টক প্রাইস, আর কি আছে, স্টক নেম। এই দুটো জিনিস বোঝেন। এই দুটাকে যদি আমি প্যারামিটার হিসাবে আমি যদি কল্পনা করি, কোন প্যারামিটার, এমসিএইচডি, এই যে এইটার প্যারামিটার গুলো যেভাবে আছে না, উপজেলা, ইউনিয়ন, হ্যাঁ, এরকম প্যারামিটার হিসাবে যদি আমি কল্পনা করি, তাহলে এখানে এই প্যারামিটার গুলি কি হিসাবে কাজ করছে, নোড হিসাবে কাজ করছে, এলিমেন্ট হিসাবে কাজ করছে। সাদৃশ্য পাইছেন? ঢুকতে পারছেন ভিতরে? ওকে, আচ্ছা আমি আবার রিপিট করছি। হ্যাঁ, আমার কিছু তথ্য আছে এখানে, স্টকের নেম, আমি এটা কি রিকোয়েস্ট, এই যে এখান থেকে পাঠাবো, আমি রিকোয়েস্ট করব, এটা কার মতো, এইটা হলো এই যে এমসিএইচডি, এই যে এটা এই এপিআই এর মতো রিকোয়েস্ট এপিআই, রাইট? আর ওটা হলো রিকোয়েস্ট এক্সএমএল। ক্লিয়ার? রিকোয়েস্ট এক্সএমএল কি রিকোয়েস্ট করছি, স্টকের নেম, কি পেতে চাচ্ছি আমি, স্টকের প্রাইসটা। তাহলে আমি যখন এটা সার্ভারে নক দিব, সার্ভারের মধ্যে অলরেডি প্রাইসটাও এক্সএমএল আকারে দিয়ে দেওয়া আছে, সে আমাকে রেসপন্স করবে কি প্রাইস। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, আইবিএম বলে দিচ্ছি, তাহলে ওর মধ্যে আইবিএম দিয়ে বলে দেওয়া আছে আইবিএম এর জন্য প্রাইস কত, রাইট? তাহলে চলেন এবার দেখি সেটা। গেট স্টক প্রাইসটা কি রুট যেটা, হ্যাঁ, এই যে গেট স্টক প্রাইস, এটা বলে দেওয়া আছে ওইখানে যে গেট স্টক প্রাইস নামে যদি কোনো ইয়ে পায়, এলিমেন্ট যদি পায়, হ্যাঁ, তাহলে সে ধরে নেবে যে সে প্রাইস চাচ্ছে। তাহলে প্রাইস ডিফাইন করে দেওয়া আছে কার কাছে, সার্ভারের কাছে, যে তুমি আমার কাছে যদি এই রিকোয়েস্ট আছে তুমি এটা রিটার্ন করো, প্রাইসটা রিটার্ন করো। আর প্রাইস কিন্তু এখানে কিন্তু গেট স্টক প্রাইসটা কিন্তু আপনার মতো করে পাঠাতে পারবেন না, কেননা ওখানে তো ডিফাইন করা আছে। যেমন আমি এপিআই কি দেখালাম, আমি কোম্পানির নামটা পাঠিয়ে দিচ্ছি, রাইট? আমি এখানে কি পাঠাচ্ছি, আমি ডিস্ট্রিক্ট আইডি, এই আইটা যদি ছোট হাতের হয়, আমি যদি ভিতরে যদি হ্যান্ডেল করে থাকি সেটা আলাদা ব্যাপার, বাট এখানে যদি আমি ভুল দিই তাহলে কিন্তু আসবে না। ওইভাবে হলো ব্যাক এন্ডে ডিজাইন করা আছে যে গেট ডিস্ট্রিক্ট আইডি বলে দিয়েছে, বাট আমি যদি ওখানে আবার লোয়ার কেস ম্যানেজমেন্ট যদি করে থাকি সেটা আলাদা ইস্যু। এতটুকু তো ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে দেখেন, এই রিকোয়েস্টটা যখন রেসপন্স আকারে আসতেছে, রিকোয়েস্টের রেসপেক্টে যখন রেসপন্স আসতেছে, সে কি রেসপন্সটা পাচ্ছে, এই রেসপন্সটা পাচ্ছে, গেট স্টক প্রাইস রেসপন্স, প্রাইস কত 183। তাহলে আমরা এই এক্সাম্পলটা পেলে এটাকে আমরা এখন ওই যে এক্সাম্পল লোড স্ট্রিং দিয়ে করতে পারবো না? এক্সাম্পল স্ট্রিং লোড স্ট্রিং দিয়ে আমরা কি করব, এটাকে পার্স করব, পার্স করে আমি গেট ইয়ে দিয়ে রেসপন্স দিয়ে আমি আমার কি পিএসপি ফাইলে আমি ইয়ে পেয়ে গেলাম। এখন এবার আপনারা মিলাই নেন কার সাথে, গত ক্লাসে যা আপনারা শিখলেন, এই পুরো এক্সাম্পলকে এখন কি করবেন, আপনি পার্স করবেন, এক্সাম্পল পার্সার দিয়ে আপনি পার্স করবেন, পার্স করার পরে আপনি কোন প্রাইস এলিমেন্টটাকে আপনি নিয়ে আসবেন বের করে, ভেরি সিম্পল, আপনি প্রাইস পেয়ে গেলেন। তাহলে রিকোয়েস্ট আর রেসপন্স ক্লিয়ার সোয়াপে?
তাহলে সফের জন্য প্রিডিফাইন কিছু স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারটা আমরা কি দেখলাম প্রথমে? এনভেলপ, হেডার, বডি, ফল্ট। ক্লিয়ার? তার এর মধ্যে আমরা বলে দিচ্ছি যে নেম মানে নোডগুলো বা এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কিভাবে রিকোয়েস্টে ব্যবহার করবেন, কিভাবে সেটা রেসপেক্টে রেসপন্স পাবেন। এতটুকু ক্লিয়ার? চলেন এবার আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এখানে একটা প্রোডাক্ট লিস্ট আছে, খেয়াল করেন। এখানে একটা প্রোডাক্ট লিস্ট আছে, যে প্রোডাক্ট লিস্টের ভিতরে বলে দেওয়া আছে যে যদি রেসপন্স টাইপটা যদি বুক হয়, ক্যাটাগরিটা যদি বুক হয়, যেমন ওখানে কি ছিল আমার আইবিএম ছিল নেম, তাই না? এখানে যদি ক্যাটাগরিটা বুক হয় তাহলে সে রিটার্ন করবে কি? এই যে এই লেখাটুকুকে সে রিটার্ন করবে। ওকে, তাহলে এটা কি হিসাবে কাজ করছে? এটা সার্ভার হিসাবে কাজ করছে, সার্ভার হিসাবে কাজ করছে এটা, তাই না? এর কাছে তো রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসলে ও কি রেসপন্স করবে? এই লেখাটুকুকে রেসপন্স করবে। তাহলে কি রিকোয়েস্ট, কিভাবে রিকোয়েস্ট করবেন? রিকোয়েস্ট করার প্রক্রিয়াটা হলো এই যে এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এইটুকুর মাধ্যমে আপনি রিকোয়েস্ট করছেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এটা। এই রিকোয়েস্ট যখন করছেন, করার পরে যেখানে ফল্ট ম্যানেজমেন্ট থেকে ধরে অনেক কিছু জিনিস আছে এখানে। হ্যাঁ, সে রেসপন্স হিসাবে দেবে এই যে এটা। খেয়াল করেন, এই যে দেখেন কি আমি রিড করেছি, কাকে এটাকে ইয়ে করেছে, কল করেছে। বুঝলেন? না বুঝলে সমস্যা নাই, আমি আপনাদের দেখাচ্ছি। লোকাল হোস্ট জেন সফ, চলেন আমরা একটু দেখি। htdocs জেন সফ। আচ্ছা, কনফিউজ হওয়ার দরকার নেই। এখানে কি লাইব্রেরি আছে, তাই না? লাইব্রেরির মধ্যে আমার একটা লাইব্রেরি আছে এনইউ সফ, এটা একটা লাইব্রেরি যে কিনা সোয়াফের পুরো সার্ভারের কনফিগারেশন এর মধ্যে করে দেওয়া আছে। এই যে বিরাট একটা সার্ভিস লেখা আছে এখানে, এটা একটা ওয়েব সার্ভিস হিসাবে কাজ করছে, যার মধ্যে বেশ কিছু জিনিস ডিফাইন করে দেওয়া আছে। লাইব্রেরি হিসাবে আমরা এটাকে যদি আমরা ট্রিট করি, লাইব্রেরি হিসাবে আমরা ব্যবহার করছি, যার মধ্যে কিছু প্রিডিফাইন স্ট্রাকচার বলে দেওয়া আছে, যেটা আমরা এই যে মাত্র দেখলাম না, সফটওয়্যার যে স্ট্রাকচার দেখলাম না, হেডার, বডি, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। না, এটা আপনি ওই যে লাইব্রেরি হিসাবে আপনি ব্যবহার করবেন। আপনাকে তো একটা লাইব্রেরি ব্যবহার করতে হবে, তাই না? আপনি তো আসলে এত কোড লিখতে পারবেন না, সার্ভারের সাথে কানেক্ট করা, একটা সার্ভার হিসাবে তৈরি করা। তো না না না, এটা লাইব্রেরি, এটা আপনি ডাউনলোড দিলেই পাবেন। হ্যাঁ, এই যে যেমন ধরেন এখানে ফাংশনালিটি ইয়েগুলো, স্ট্রাকচারগুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এটা একটু দেখেন আপনারা। হ্যাঁ, এর মধ্যে আপনার নেম স্পেস থেকে ধরে পুরো স্ট্রাকচার এর মধ্যে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, না, এটা বোঝার দরকার নাই, বোঝা ডিফিকাল্ট। আচ্ছা, আমি যেটা দেখাবো আপনাদেরকে, আমার দুইটা ফাইল, এটা আমার সার্ভার হিসাবে কাজ করছে, এটা আমার ক্লায়েন্ট হিসাবে কাজ করছে। হ্যাঁ, সার্ভারের এইটাতে আমি কি ডিফাইন করেছি, এখানে আমার একটা ফাংশনের মধ্যে বলে দেওয়া আছে যদি আমার রিকোয়েস্ট আসে ক্যাটাগরি এবং সেটা যদি বুক হয় তাহলে সেটা রেসপেক্টে আমাকে রিটার্ন করবে এই টেক্সটটুকু। এটা আমার সার্ভারে বলে দেওয়া আছে। এখন এই সোয়াপ সার্ভার এর অবজেক্ট তৈরি করলাম কোথা থেকে? তৈরি করলাম এই যে লাইব্রেরির মধ্যে এনইউ সোয়াপ, যেটা আমরা মাত্র দেখলাম, এর মধ্যে এই ক্লাসটা তৈরি করা আছে। না না, পিএসপি নিজস্ব না, এটা কোনো ডেভেলপাররা বানায় বা কোনো কোম্পানিরা বানায়। নিজস্ব এরকম কোনো লাইব্রেরি নেই যেটা আমরা অন্য থার্ড পার্টির উপরে ডিপেন্ড না করে আমরা পিএসপি এদের একটা আছে, পিএসপির একটা আছে, যে পিএসপি ম্যানুয়ালে দেখি, আমরা একটু পরে হয়তো যাবো এটাতে ম্যানুয়ালে। তো আচ্ছা,
তাহলে এটা সার্ভার হিসাবে কাজ করছে, রাইট? তাহলে এবার ক্লায়েন্টে আমরা যাই। খেয়াল করেন এই এত কিছু নাই, এগুলো ফল্ট ম্যানেজমেন্টের জন্য। হ্যাঁ, এগুলো নিয়েই ধরেন আমি প্রথমে যেটা করছি, আমার ওই লাইব্রেরিকে কল করলাম। হ্যাঁ, এরপর আমার সার্ভারের পাথ আমি এখানে বলে দিলাম কি হিসাবে, ক্লায়েন্ট হিসাবে। এই যে আমি এখানে বলে দিচ্ছি, কারণ ওই যে কোন এপিআই আপনি ডাটা পোস্ট করবেন সেটা আপনি বলে দিচ্ছেন না। তাহলে আপনি কোন জায়গায় ডাটা পোস্ট করবেন, এখানে ডাটা পোস্ট করবেন, এই ফাইলে আপনি ডাটা পোস্ট করবেন। আরো ক্লিয়ারলি দেখেন, আমি এখানে কি করলাম, এমসিএইচডি আমি এই পেজে ডাটা পাঠাচ্ছি না, এখানে পাঠাচ্ছি না ডাটা। হ্যাঁ, এপিআই তো ডাটা আমি পাঠাচ্ছি, তাহলে তো ওই জিনিসটাকে তো আমার কল করতে হবে, তাই না? কোথায় কল করবেন? ক্লায়েন্টই তো কল করবে। তাহলে সেটা কল হচ্ছে কোথায়? এই যে দেখেন কল করলাম আমি। হ্যাঁ, রাইট। কল করার পরে এখান থেকে আমি পাস করালাম ক্যাটাগরি কি, বুকস। খেয়াল করেন, ক্যাটাগরি পাস করালাম বুকস। এই ক্যাটাগরি যখন বুকস করলাম, তখন এই যে রেজিস্টার এবং সার্ভিস, এই দুটা একটু ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। এই দুটোর মাধ্যমে এই ক্লায়েন্টের যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা এরা হ্যান্ডেল করছে। এ কি করছে, এই গেট প্রোড যেটা, এটাকে কল করছে, পাস করা দিচ্ছে কি, ক্যাটাগরি। কোথা থেকে আসলো সেটা, এই যে ক্যাটাগরি, অ্যারের ক্যাটাগরি। তাহলে এই ক্যাটাগরিটা নিয়ে সে ভিতরে চেক করে দেখলো যে ক্যাটাগরি কত, হ্যাঁ বুকস দেওয়া আছে। তখন সে এখান থেকে একটা রেসপন্স দিচ্ছে কি, এইটা। হ্যাঁ, ওকে, এই পুরোটা একটা রেসপন্স রিটার্ন করলো, কোনটা, রেজাল্টে। যদি ঠিক থাকে তাহলে এখানে রেজাল্টটা আমি শো করছি। তাহলে রেজাল্টটা কি হবে, এই বুকসের রেসপেক্টে ওই টেক্সটটা চলে আসবে। বুঝলেন ভাইয়া? তাহলে চলেন আমরা একটু ইয়ে করে দেখি, রান করে দেখি। এটা আমরা, হ্যাঁ ক্লায়েন্ট, তাই না? So of client response has content.
তাহলে কি নেক্সট শুক্রবারে ক্লাস হচ্ছে না না? হ্যাঁ, সম্ভাবনা কম। আচ্ছা, এবার দেখেন কি আসছে উপরে, বুকস আসছে, রেজাল্ট কি আসছে। আচ্ছা, আমি নিচের দুটো লাইন অফ করে দিই। শুক্রবারে টাইমটা চেঞ্জ হবে? হ্যাঁ, ফ্রাইডেতে আমার একটু কাজ আছে। ক্লাস হবে না টাইম আপনারা কি সন্ধ্যায় করতে পারবেন 6টার পরে? না ভাই না, মনে হয় এই যে ভাইয়াদের মনে হয় প্রবলেম। স্যাটারডেতে যে কোনো টাইমে আপনি ফিক্স স্যাটারডে তো আপনাদের আবার হবে না। আচ্ছা, এই যে দেখেন, আমি রিকোয়েস্ট করেছিলাম কি, আমাকে রেসপন্স করলো কি, বুঝলেন কিছু? মাথার উপর দিয়ে সব গেল। যতটুকু বুঝছেন, আমি বিলিভ করি যে 2 ঘন্টা আগে যে অবস্থায় ছিলেন, এখন রেস্ট সার্ভিস বা সার্ভিসের ক্ষেত্রে কিছুটা হলো একটা ম্যাচুরিটি আসছে, হ্যাঁ, যেটা কিনা আপনারা প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারবেন। আমার মনে হয় এখন একটু ড্রিল ডাউনে গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা শুধু মানে টোটাল সিলেবাসের মধ্যে শুধু এপিআই নিয়ে হাতে কলমে করলে হয়তো একটু টাইম হাতে কলমে মনে হয় সময় পাবেন না আর কি। হ্যাঁ, কেন ব্যাপার হলো যে মানে একদিনের মধ্যে মনে করেন যে এপিআই নিয়ে আমার একটা ক্লাসের লিস্ট আমাদের জন্য রাখেন হাতে করে। আসলে আমার মনে হয় যে হাতে মানে এই কলমে জিনিসটা করা ইম্পর্টেন্ট, তো এটা আমাদের প্র্যাকটিক্যালি জানা দরকার। তো এটা মনে হয় বেটার। মানে আপনার রেস্ট আর সোপ আমরা একদম প্র্যাকটিক্যালি মনে করে যে এটা এপিআই নিজের আমরা বানালাম, এপিআই এর মাধ্যমে ডাটা ট্রান্সফার রিসিভ করলাম, পরে দরকারে অন্য টপিকসে হালকা টান দিয়ে করে দিই, মানে টাইমটা মেক আপ করে দিই। একটা ক্লাস আমাদের আচ্ছা, আমার মনে হয় ঠিক আছে, আমি দেখি রেস্টের ক্ষেত্রে সেটা করা যায় কিনা। আপনার যেহেতু করা আছে, আচ্ছা, দেখি রেস্টের ক্ষেত্রে কিছু করা যায় কিনা, বাট সোয়াপের ক্ষেত্রে আমি যা দেখালাম আর কি, এটা আপনারা স্টাডি করলে বুঝতে পারবেন। যা দেখাইছি আমি, এটা একটু স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন। এর বাইরে আর এক্সাম্পল ধরেন এইটাই একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল যা আপনাদের আমি দেখালাম। হ্যাঁ, এটাকে আপনি আপনার প্রোগ্রামের ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে আপনি ডিফাইন করেন। আচ্ছা, এটা গেল সোয়াপ, এটুকু তো বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ, ধরেন আমার রিকোয়েস্টে যদি আমি ভুল ইয়ে দিই, প্যারামিটার যদি ভুল পাস করাই, হ্যাঁ, বেরোবেন। ঠিক আছে, ফ্রাইডেতে আমার মনে হয় একটু ফোন করে জেনে নিন। হ্যাঁ, স্যারের কাছ থেকে জেনে নিন, আমি জানাই দেবো। আচ্ছা, ধরুন আমি ভুল দিলাম, কি আসছে দেখেন, নো প্রোডাক্টস, পাই নাই। আমার যদি এখানে এপিআই যদি আমি ভুল দিতাম, যে এএমসিএইচডি, এই যে এপিআইটা যদি আমি ভুল দিতাম, ধরেন কি দিত আর কি, অ্যাকচুয়ালি এত দিলাম, কি আসছে, নাল পয়েন্টার এক্সেপশন আসছে। এক্সেপশনটা এখানে হ্যান্ডেল করা হয়নি, ওখানে এক্সেপশনটা হ্যান্ডেল করা হয়েছে, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? তবে এপিআই এর মাধ্যমে কি ভাইরাসও ট্রান্সফার করবে, মানে হয় কি না সেটা না, ম্যালওয়্যার ইয়ে করা যায়, কিন্তু সেগুলো তো প্রোটেকশন দেওয়া আছে। হ্যাঁ, সার্ভার আটকায় দিবে, সার্ভার আগে আটকায় দেবে আর কি। আচ্ছা, এই গেল হলো সোয়াপ। এখন ডব্লিউএসডিএল টা দেখাবো। দেখে পরে আসলে সময় পাওয়াটা কঠিন হয়ে যাবে, বাট এই যে এখানে কিছু জিনিস আছে। হ্যাঁ, কি টাইপের কোশ্চেন আছে ভাই, একটু যদি হ্যাঁ হ্যাঁ, এই যে এটাতে আসছে। সোয়াপটা তো মোটামুটি এক্সাম্পল দেখলেন। হ্যাঁ, দেখেন এখানে যে লিস্টটা দেওয়া আছে, এখান থেকে আপনারা জাস্ট এই সোয়াপ ফাংশন কি কি, ইজ আন্ডারস্কোর সোয়াপ আন্ডারস্কোর ফল্ট, এটা কি কাজ করে, সোয়াপ কল হ্যাজ ফেইলড, ফল্ট কি কাজ করতেছে দেখেন। এই ফল্টটা কোথায় লেখা আছে? ওই ফাংশনগুলো তো এই লাইব্রেরির না, না, এই লাইব্রেরির মধ্যে ব্যবহার করা আছে। আমরা যে ওই লাইব্রেরিটা দেখলাম সাইড পয়েন্ট, হ্যাঁ, ওটা তো থার্ড পার্টি লাইব্রেরি। থার্ড পার্টি লাইব্রেরি হোক, কিন্তু আপনার পিএইচপি তো কোড জিনিসগুলো সেখানে ব্যবহার করছে, তারা তো পিএইচপি ব্যবহার করেছে। তো এটা পিএইচপি ম্যানুয়ালে তো ওই জিনিসগুলো দেওয়া আছে, সেগুলোকে তারা একটা লাইব্রেরি বানাইছে। এটাই তো মামলা। ধরেন এখন আপনি কোডিং নেটওয়ার্কে যদি বলেন বা ইয়েকে যদি বলেন যে তারা তো আসলে এই পিএইচপি ম্যানুয়াল বা পিএইচপি থেকে তো, হ্যাঁ, তারা তো ওই ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার বা কনস্ট্রাক্ট
তাই তো ফলো করেছেন, তাই না, পিএইচপির বেসিকের উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে আপনারা আপনাদের স্ব-দায়িত্বে এটা একটু দেখে নিন। এটা এখানে ব্যবহার করে না, এই যে এখান থেকে এই জিনিসগুলো একটু পড়ে নিন। আমি দেখাচ্ছি না তার অর্থ এই নয় যে এটা কম গুরুত্বপূর্ণ, বিষয়টা কিন্তু এরকম না। আমি ধরায় দিচ্ছি, বেসিক দিয়ে দিয়েছি আপনাদেরকে, এখন ধরে ধরে তো আসলে আপনাদের ফাংশন বোঝানোর কিছু নাই। আপনারা যাবেন যেগুলোতে এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করবেন, খাতা কলমে একটু ইয়ে করবেন, লজিকগুলো একটু সেট করার চেষ্টা করবেন। যদি ইয়ে হয় স্যান্ডবক্সে গিয়ে একটু রান করে দেখবেন, অথবা আপনার ইয়েতে প্র্যাকটিস যখন করবেন তখন স্যান্ডবক্সে না করে বেটার হয় আপনার লোকাল মেশিনে করেন, কারণ এগুলো আবার ধরুন পরীক্ষার আগের রাত্রে একবার করে শুধু চেক করে দেবেন। হ্যাঁ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই শর্ট টাইমের মধ্যে, আমি বারবারই এই শব্দটা বলছি আর কি, শর্ট টাইমের মধ্যে আপনার একটা একটা করে ধরে ধরে তো দেখাতে গেলে কতগুলো জিনিস দেখাতে হবে। খালি মাথায় রাখবো কোনটা কি কাজ করে, আপাতত এটা দেখবেন, আর কিছু জিনিস বোঝার জন্য হয়তো একটু এক্সাম্পল যেগুলো আছে, সবকিছুর এক্সাম্পল নাই আর কি। হ্যাঁ, যেগুলোর এক্সাম্পল পাবেন সেগুলো থেকে দু একটা এক্সাম্পল দেখে নেবেন। যেমন সোয়াপ সার্ভার কি কাজ করে, হ্যাঁ, সেটা রেসপেক্টে আসলে কি কি ফাংশন আছে, যেমন অ্যাড ফাংশন। হ্যাঁ, এটা সোয়াপের রিকোয়েস্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ওয়ান অর মোর ফাংশনগুলোকে অ্যাড করে নেয়। মোটামুটি সবই মনে রাখতে হবে একটা মোটামুটি আর কি, আর কিছু জিনিস দেখলেই তো বোঝা যাইতেছে, কারণ আপনি তো সোয়াপ পড়ে আসছেন। যেমন ফল্টে গেলে কি কনস্ট্রাক্ট, সোয়াপ, ফল্ট, টু স্ট্রিং, এই কটা তো একেবারে জানা জিনিস, বুঝা জিনিস। হ্যাঁ, এরপরে হেডারের ক্ষেত্রে সোয়াপ হেডার, কনস্ট্রাক্টর, এই বেসিক জিনিসগুলো আপনারা একবার জাস্ট দেখে নিন, মনে রাখেন একটু। কোশ্চেন বেসিক্যালি কি হবে আসবে, মানে এখান থেকে ওই ফাংশনের অ্যাক্টিভিটি সম্পর্কে আসতে পারে, এরপরে ফাংশন কি করে। হ্যাঁ এই জাতীয় হতে পারে, আবার স্টেটমেন্ট আকারও আসতে পারে। হ্যাঁ, আবার আসতে পারে যে এই ফাংশনের এই এইটার ক্ষেত্রে, এই ফাংশনের ক্ষেত্রে কোনটির ইয়ে নয়। আবার ধরেন একটা দুটা স্ক্রিপ্ট দিল আর কি, বড় বড় দুটা, এই যে আমি যেরকম দেখালাম। এখন বলা হয়েছে যে এখান থেকে সার্ভারে যদি ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট যায় তাহলে রেসপন্স হবে কি, এরকম প্রশ্ন হতে পারে। আচ্ছা, অনুরূপভাবে আমি এটা একটু দেখাই। কয়টা কোশ্চেন আসছে তোমার তো, একটা হয় আর কি, একটা করতে করতেই তো ভাড়া দেখা যাচ্ছে। এই তো ডেসক্রিপটিভ টাইপের তো। প্র্যাকটিস করতে হবে, ইউজ করা না পুরা এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, ভীষণ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বল। হ্যাঁ, UI সার্টিফাইড আপনারা এক্সাম্পল স্ক্রিপ্টের উপর গ্রুপ নিতেছেন, আপনারা কিছু বলেন কারণ জিতে যে ভাই এই পরীক্ষা পাস করা হবে না, এই জিনিসটা আমরা দেখে না, সবগুলো তো আমরা আমি বলি প্র্যাকটিক্যাল এখন স্কুল এটা বেস্ট প্র্যাকটিক্যালি কাজ করে তার দাম কি হবে? কারণ এই কোর্সটা প্র্যাকটিক্যাল বেস না। প্র্যাকটিক্যাল বেস না, এই আর সেই জিনিসগুলো ক্ষেত্রে- তাহলে থিওরিটির মধ্যে লিমিটেড থাকবো না, ওইখানে প্র্যাকটিক্যালি যেতে হবে আলটিমেটলি। কারণ ইন ডিটেইলস দেখতে গেলে সার্টিফিকেট পাস করা যাবে না। আপনি ইন ডিটেইলস ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আর প্র্যাকটিক্যালি দেখলে আপনার ওই থিওরিটিক্যাল কনসেপ্টে যতটুকু তথ্য আছে, গ্যাপ আছে, ওটা ফিল আপ করে। অনেক সময় লাগবে। না, এটা বলতে একবারে যেহেতু ইম্পর্টেন্ট, সবগুলো তো আমরা দেখতেছি না, এই জিনিসটা একটা ক্লাসে বা একটা ক্লাস পুরো লাগবে। আমার সাথে তার যে স্কিলগুলো আছে সেগুলো লার্ন করে একটা ল্যাঙ্গুয়েজ
কত আছে আমরা প্রতিটা পয়েন্টে
এর আগে কি দিতে পারছে এর আগে দিতে পারছে আর কত দিন আমাদের যে কাজ কোথায় পানি এখানে কত কিছু আছে হ্যাঁ মোটামুটি আরেকটাই আছে শাখা এখানে মাত্র 30 টাকা কত দিচ্ছে না যে লোকেশন বলছে প্রতিদিন আছে নামাজ তো মিস হয়ে গেল আপনাদের এটা শেষ করে দিই হ্যাঁ কি বলেন আপনারা আপনার ইচ্ছা ভাই আপনার তো এটা তো একই একই রকম হ্যাঁ আপনার যদি 15 মিনিট নিয়ে ভাই শেষ করে দিতে পারেন আপনি যদি ব্যস্ত হন না ব্যস্ত তো না আচ্ছা WSDL এর ইয়েটা হলো ওয়েব সার্ভিসের ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটাও XML নিয়ে কাজ করে হ্যাঁ ফাইলস আর XML ডকুমেন্টস দ্যাট প্রোভাইডস মেটাডাটা ফর সোয়াপ সার্ভিস খেয়াল করে থাকেন দেখেন দ্যাট প্রোভাইড মেটাডাটা ফর সোয়াপ সার্ভিস মেটাডাটা কি ডেফিনিশন গুলো দেখলাম ডেটা ফর ডেটা এটা ওটা ডেটা অফ ডেটা যেটা ধরেন একটা ডকুমেন্ট আর কি হ্যাঁ মেটাডাটার ইয়েটা পড়েন না কনসেপ্টটা পড়েন না বলতে একটা এক্সাম্পল দেন দেখি মেটাডাটা তারপর যেমন গুলো ডাটাবেজের ক্ষেত্রে ডাটাবেজের ক্ষেত্রে আপনার টেবিলের ডেফিনিশন গুলো দেখেন সিস টেবিল এসকিউএল সার্ভারে যেমন সিস টেবিল এটা মিলানো যায় অনেকটা কাছাকাছি আর কি আচ্ছা এক কথায় যেটা সেটা হলো যে আপনার XML এর যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোকে প্রোভাইড করে হ্যাঁ XML ফরম্যাটে XML ডকুমেন্টগুলোকে প্রোভাইড করে বা একটা নির্দিষ্ট ফরম্যাটে পাঠায় দেয় কে WSDL আচ্ছা এটা হতো একই ধরনের কাজ হ্যাঁ এটা আমরা যেটা যে সোয়াপ এর মধ্যে WSDL কে আমরা কল করতে পারি হ্যাঁ বাট এর নির্দিষ্ট কিছু স্ট্রাকচার আছে এর স্ট্রাকচারটা একই রকম বাট এখানে ডেফিনিশন থাকে টাইপ থাকে মেসেজ থাকে পোর্ট থাকে বাইন্ডিং থাকে আর সার্ভিস থাকে আমরা এই জিনিসটি এই ডেফিনিশন অনুযায়ী আমরা ওইখানে ফাইলের নেম ইউজ করি রাইট তাহলে এটার আমরা একটা ইয়ে দেখি আমরা যদি এক্সাম্পল এখানে মেসেজ না লিখে
অন্য কিছু লিখে আমরা একটা এক্সএমএল হয়তো সেখানে পাঠিয়ে দিতে পারি। যেমন দেখেন এখানে এই ইয়েগুলো একটু সময় করে দেখে নিন আপনারা। যেমন আগের যে প্রোডাক্ট লিস্টটা ছিল ওই সেম প্রোডাক্ট লিস্ট, হ্যাঁ এবার তার মনে হয় পড়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই সেম প্রোডাক্ট লিস্ট যার মধ্যে ক্যাটাগরি আমার সেম, কিন্তু এবার আমাদের কনফিগারেশনটা আলাদা। হ্যাঁ ওই স্ট্রাকচার মধ্যে আচ্ছা, ওইটার সাথে সম্পৃক্ত করা আছে, ওটা সোয়াপ সার্ভার। আর আমরা এখন যেটা দেখবো সেটা হলো আপনার এই WSGL। হ্যাঁ এইটুকু আর কি, এতটুকু আমরা দেখবো। এতটুকু কি কাজ করছে, একটা প্রোডাক্ট লিস্ট যেখানে কি বলা আছে, ইউনিফর্ম রিসোর্স নেম, নাম কি প্রোডাক্ট লিস্ট, আর এর ভিতরে কি দেওয়া আছে দেখেন, ক্যাটাগরি কি টাইপের, স্ট্রিং টাইপের, রিটার্ন করবে কি স্ট্রিং, এটা আমরা কি ডেফিনেশন, রিসোর্স নেমটা কি প্রোডাক্ট লিস্ট, আর ফাংশনটা কি এটার সাথে সম্পৃক্ত। আসলে সে রিটার্ন করবে কি এইটা, অ্যারের এইটা হলো রিটার্ন করবে। কিভাবে রিটার্ন করবে দেখেন, এখানে ওই যে ডেফিনিশনটা কোথায় ইউজ করছে? কোনটা এইটা, এই হ্যাঁ দেখাচ্ছি। এটা তো আপনার সার্ভার, এখন আপনার রিকোয়েস্ট করবেন, এই যে এখানে ইয়েগুলো দেওয়া আছে, হ্যাঁ ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে, ওইখানে আমরা যেগুলো দেখেছি। এবার দেখেন আমার তো একটা ক্লায়েন্ট লাগবে তাই না, ক্লায়েন্টটা কি, এই যে এটা আমার আগের ক্লায়েন্ট কি ছিল, এইটা আমরা এই যে সরাসরি ইয়েটাকে কল করতাম তাই না। এবার আমার ক্লায়েন্ট কি এইটা, আমি এক্সাম্পলে সরাসরি চলে যাই। WSGL প্রোডাক্ট লিস্ট এই একটার মধ্যেই ব্যবহার করা হচ্ছে। খেয়াল করেন and product list। আচ্ছা প্যারামিটারটা এবার খেয়াল করেন, একটু বড় স্যার স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে চাকরি বন্ধ করে দিল। ওকে। সামনে
কথাগুলো আসতে পারে না।
তারপরে একটু আচ্ছা আমি দেখবো নেট আপনি ওয়েবসাইটের না ঠিকানা এই ওয়ার্ডটা ইউজ করার কারণ এইটা কিন্তু এসএফএল দিক তাকাইলে না খুব বাজে কিন্তু এটা ইউজ করার আচ্ছা আমি একটু শেষ করে নিয়েছি হ্যাঁ আপনার এই সাইড থেকে একটু এক্সাম্পল আপনারা একটু ট্রাই করে দেখেন হ্যাঁ আমার এখানে কেন কাজ করছে না আমি আবার একটু দেখব সাইড পয়েন্ট হ্যাঁ এখানে লিঙ্ক দিয়ে দেওয়া আছে এবং এখানে আসলে আপনার পিএসপি ম্যানুয়ালের লিঙ্কও দিয়ে দেওয়া আছে হ্যাঁ এই পিএসপি ম্যানুয়ালের লিঙ্ক যেটা দেওয়া আছে এটা একটু দেখেন আর ওভারঅল তো এখানে দেওয়া আছে নেক্সট ডেতে আমরা যেটা দেখবো জেসনটা দেখবো আর যদি আমি পারি যে নেম স্পেসের ইয়েটা সেটা দেখবো আর আপনার ডেট টাইমটা দেখবো এটা তো মোটামুটি আজকে এই পর্যন্তই